আসসালামু আলাইকুম। অ্যালজেব্রার সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আমার সাথে জয়েন করে ফেলেছেন। ইনারা হক, নীলুফা, তানজিম তিনু, আসিফুল হক, ইফাত আরা ইফু, আইভি জামান, অনিকা রহমান, জাকিয়া জয়া, মমতা চক্রবর্তী, তানজুম তিনু, কামরুজ্জামান, আবিরা জাহান ঐশী, শাহ পরান, অ্যাডভোকেট অনন্যা, তিথি, তানজিনা, হালিমা, রামিসা, সঞ্জানা, ফারিয়া, ফারহানা তাসলিম, রুবাইয়া বিনতে আলী, সঞ্জিদা, অনন্যা, আয়েশা, সারাবন্তহুরাত, তাসিন সাবার, রূপু, মিফতাহুল জান্নাত, সোহান, সুমাইয়া ইসলাম, শাহ পরান, আবু ফাহাদ তৌকির, রতন ত্রিপুরা, শারমিন সুলতানা, নাফিয়া মুশাররত, লিমা জয়েন করেছেন আমাদের সাথে, আব্দুল কাদের জুয়েল, অ্যাডভোকেট এমডি রাজীব, সাইমা জাহান, তানজিম রেজওয়ানা, কামরুন নাহার কাকুলি, সৈয়দ শাপিন আহমেদ, ফারজানা মুস্তারি, রেজওয়ানা ফেরদৌস, তানজিনা, রোকসানা তিশা, অ্যাডভোকেট রিয়া, ফারজানা উর্মি, ইশরাত জাহান মুক্তা, আলামিন তালুকদার, রাকিবুন নাহার রিপা, মৌমিতা রিয়া। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান জুই জয়েন করেছেন। প্রার্থনা প্রামাণিক, তিথি আদাব, মেহেদি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা কি পরিষ্কারভাবে শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানান তো আমাকে যে কথাটা খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আমার এটা জানাটা খুব জরুরি যে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আলাইহিস শাওন জয়েন করেছেন আমাদের সাথে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এখন দীর্ঘদিন পরে আপনাদের সাথে আমার দেখা। মাঝখানে আমাদের আসলে 18 BGS এর ক্লাসগুলো নিয়ে আমরা সবাই খুব বিজি ছিলাম, খুবই বিজি ছিলাম, এবং ওই কারণে দেখা যায় যে আপনাদের ক্লাসগুলো বারবার শিডিউল করা হয়েছে এবং শিডিউলটা পেছানো হয়েছে, যেহেতু আমাদের পরীক্ষার এখনো লম্বা সময় বাকি। সো একটু বলতে পারেন যে কাইন্ড অফ একটু ঝামেলাতে পড়ে আপনাদের ক্লাসগুলো বারবার রিশিডিউল করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের বীজগণিতের টোটাল ক্লাস ছিল 4টা। এখন একটা তো আমরা নিয়েছি ইতোমধ্যে, বাকি 3টা ক্লাসও আমরা নিয়ে ফেলবো। আজকে একটা নিচ্ছি, আগামীকালকে সকালে একটা এবং পরশু সকালে একটা। মোহাম্মদ আবু সাওয়া লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। With due respect, I cannot do today's class as I am admitted in the hospital for... Sure. মোহাম্মদ আবু সামা, আপনি অবশ্যই রেস্ট নেবেন। স্বাস্থ্যের আগে কোনো কিছুই না, আগে নিজের শরীর, তারপর সবকিছু। কামরুন নাহার কলি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঞ্জুম কারিনা, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন আগে মেসেঞ্জার নক করেছিলাম, দেখেন নাই মেবি আপু, কাইন্ডলি দেখবেন। তাহলে আঞ্জুম আপনি আরেকবার নক দিবেন, কারণ অনেক টেক্সট আসে তো, বেশি পুরাতন টেক্সট হলে ওটা অনেক নিচে চলে যায় আর খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি আরেকটা টেক্সট আমাকে করবেন। জান্নাতুল জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আরেকটা টেক্সট তাহলে সেক্ষেত্রে আমাকে করবেন আপনারা। এরপর আমাদের সাথে জয়েন করেছেন মারিয়া, জয়েন করেছেন আমাদের সাথে তরিকুল ইসলাম নাইম। ম্যাম, আপনাকে আমিও মেসেঞ্জারে নক দিয়েছিলাম, আপনি একটু দেখবেন প্লিজ। যারা আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন কিন্তু আমি কোনো রেসপন্স করিনি, বা হয়তো মেসেজ সিন হয়েছে আমি দেখিনি। অনেক সময় যেটা হয় যে আমি মেসেজ সিন করি না, আমার টেকনিশিয়ান সিন করে, তো সে আমাকে সব রিপোর্ট টাইম টু টাইম দেয়ও না। না দেওয়ার ফলে যেটা সমস্যা হয়, আমি পরবর্তীতে জানতেও পারি না যে আমাকে আসলে কে কে টেক্সট করেছেন, এই বিষয়টা পরবর্তীতে জানা আমার পক্ষে আসলে সম্ভবপর হয়ে ওঠে না। তো যারা আমাকে টেক্সট করেছেন কিন্তু আমার কাছ থেকে প্রপার রিপ্লাই পান নাই, তারা একটু আমাকে আরেকবার টেক্সট করবেন, আমি দেখব। আর আমাদের 3টা ক্লাস পেন্ডিং ছিল বীজগণিতের, এর মধ্যে আজকে ক্লাসটা আমরা নিয়ে ফেলছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস হবে। আমাদের এর পরের ক্লাসটা আমরা নিব আগামীকালকে সকাল 9টায়, এবং তারপরের ক্লাসটা নিব পরের দিন সকাল 9টায়। এই 3 দিন নিতে পারলে আমরা মনে করছি বা আমাদের বীজগণিতটা আসলে অনেকটাই কাভার আপ হয়ে যাবে বলে আমরা আশাবাদী। এখন অনেকেই জয়েন করছেন, তাহলে আমি শুরু করে দিই। ফার্স্ট ক্লাসে আপনাদেরকে আমি কিছু সূত্র লিখিয়েছিলাম, আমি কিছু স্কোয়ারের সূত্র এবং কিছু কিউবের সূত্র লিখিয়েছিলাম আপনাদেরকে, এবং কিছু প্রমাণও সম্ভবত আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, যেহেতু আমরা আরো কিছু প্রমাণ দেখব।
আমরা যেমন স্কোয়ারের উপরে সূত্রগুলো শিখেছি সেটার উপর আমরা আরো কিছু প্রমাণ দেখব, এবং সেই সাথে কিউবের উপরে যেহেতু আমরা সূত্র শিখেছি সেটার উপরেও আমি কিছু প্রমাণ দেখাবো আজকে, এবং আগামীকালকের ক্লাসে হয়তো আমরা আরেকটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনাদের যদি আমার কথা বুঝতে সমস্যা হয় বা দেখতে সমস্যা হয় তাহলে অবশ্যই নক করবেন আমাকে, আমি দেখব কি সমস্যা হচ্ছে। আর কথা তো হবেই, আপনাদের সাথে অনেক অনেক কথা হবে এই বীজগণিত শিডিউলের পরেই। হোপফুলি আপনারা পাটিগণিতের একটা শিডিউল পেয়ে যাবেন এবং সেটা ডিসেম্বর মাসেই পাবেন। পাটিগণিত আমাদের অনেকগুলো ক্লাস থাকবে, যেহেতু পাটিগণিত আমাদের সমস্যাটা একটু বেশিই হয়, সুতরাং ক্লাসও থাকবে এখানে বেশি। আমরা ওটাকে সামহাও চেষ্টা করবো যেন পাটিগণিতটা খুব সুন্দরভাবেই করা যায়। আচ্ছা, আমি একটু শুরু করার আগে জেনে নেই, আমি তো মোটামুটি সবাইকে জ্যামিতি নোটটা প্রোভাইড করেছি এবং জ্যামিতি ক্লাসও যতটুকু পেরেছি আমি সকালের ক্লাসটা ভোরে নিলে অনেক উপকার হতো সবার মেবি। ভোর বলতে কয়টার কথা বলতেছেন আপনি? আমি সকাল 9টায় শিডিউল রেখেছি, কয়টায় হলে সবার উপকার হতো এটা একটু আমাকে জানাবেন। হালিমা আক্তার হেনা, আমি বলছিলাম যে জ্যামিতি তো আপনাদেরকে আমি করিয়েছি এবং জ্যামিতি আমি নোটও মোটামুটি সবাইকে দিয়েছি। জ্যামিতি নিয়ে কি আর কোনো সমস্যা আছে কিনা আপনাদের, মানে কোনো প্রবলেম আছে কিনা, বা জ্যামিতি বুঝতে পারছেন না, রেকর্ডেড ক্লাস করেছেন তারপরেও বুঝতে পারছেন না, এরকম কোনো বিষয় কারোর মধ্যে আছে কিনা, বা নোটটা পড়ছেন কিনা এটা বললো আমাকে চলবে যে হ্যাঁ ম্যাম নোটটা পড়ছি। আগামীকাল সকাল 9টায় ক্লাস, হ্যাঁ সকাল 9টা থেকে ক্লাস হবে আপনাদের, সকাল 7টা থেকে। সেক্ষেত্রে সব আমরা জ্যামিতি ক্লাস পাইনি আপু, রেকর্ডেড ক্লাস তো গ্রুপে দেওয়া আছে। আমরা জ্যামিতি আগে নিয়েছি, আপনারা হয়তো পরে অ্যাডমিশন নিয়েছেন, রেকর্ডেড ক্লাস কিন্তু দেয়া আছে। আমি বিজেএস প্রিলি এক্সাম দিতে ঢাকা গিয়েছিলাম দেখে নোটটা নিতে পারিনি, তাহলে আবার নক দিবেন, জ্যামিতির নোটের জন্য আমাকে নক করবেন। হ্যাঁ 9টায় পারফেক্ট ম্যাম, সকাল 9টায় বেস্ট। এই যে স্বপন বলেছেন সকাল 7টা, সকাল 7টায় কিন্তু অনেকেই ক্লাস ধরতে পারবে না, কারণ অত সকালে ঘুম থেকে ওঠাও যায় না, এক নাম্বার কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সবাই ঘুম থেকে উঠে, এখানে তো অনেক আপুরা ক্লাস করছে আমার, যারা বাসায় রান্না করে, ছোট ছোট বেবি আছে, এরকম মানুষ আমার সাথে ক্লাস করছে, তাদেরকে একটু সময় দিতে হবে। একদম 7টা থেকে হলে তো তারা কোনো কাজ গোছাতে পারে না, বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু এটা খুব প্রবলেমেটিক। যারা সংসারে আছে, ঘর সংসার করতে হয়, তাদের জন্য আসলেই সমস্যা অত। আর শীতকাল তো, শীতের সকালবেলা ঘুম থেকে উঠতে এমনি আমাদের দেরি, আমার নিজেরই দেরি হয়ে যায়। আমি আগে খুব আর্লি রাইজিং করতে পারতাম, এখন আর পারি না, বিশেষ করে ঠান্ডা পড়ার পর একটু কষ্ট হয়ে যায়। বার কাউন্সিলের রিটার্ন রেজাল্ট পাওয়ার পর থেকে আপনাকে ইনবক্সে নক দিচ্ছি, আপনি সিন করেন নাই এবং জ্যামিতি নোটও পাইনি, তাহলে আরেকবার একটু কষ্ট করে নক দিবেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে বেশি দ্রুত কানেক্ট করতে পারবেন, মেসেঞ্জারটা আমার টেকনিশিয়ান বেশি দেখে এবং সে মাঝে মাঝে ধরনের কিছু উল্টাপাল্টা কাজ করে, সে সিন করে এবং আমাকে এটা রিপোর্টও করে না, সবসময় ডিউ টাইমে রিপোর্ট করে না। লেট অ্যাডমিশন নিয়েছি, তারা কি নোটটা পাবো? হ্যাঁ পাবেন, তবে আগে ওই যে ক্লাস করে আসতে হবে তারপরে। 18 জুডিশিয়ারির জন্য যেটা দিয়েছিলাম সেটা হ্যাঁ নতুন করে কিছু না। সঞ্জিত অনন্যা, হ্যাঁ ওই 18 জুডিশিয়ারিটাই 19-এর জন্য অ্যাপ্লিকেবল। যাদের অফিস আছে এরকম 2-1 কালকে মিস করবেন, রেকর্ডেড ক্লাস করবেন, কিন্তু সবার সার্বিক দিক বিবেচনায় আমার মনে হয় যে সকাল 9টা, আমাদের 2টো ক্লাসই তো, এবং এই 2টো ক্লাস আমরা শুধু কালকে একটা, পরশু সকালে। যাদের একেবারে ইমার্জেন্সি অফিসে যেতে হবে, অফিস আওয়ার শুরু হচ্ছে, তারা একটু রেকর্ডেড করে নেবেন, কোনো অসুবিধা নেই। 2-1 সমস্যা তো থাকবেই, এটা একটু আমাদের কনসিডারেশনে নিয়েই ক্লাস টাইমটা সেট করতে হয়। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। তাহলে আগে আমরা একটু ক্লাসটা শুরু করি, তারপরে আমরা দিয়ে দিব। আমারও নোট লাগবে, আপনার নাম্বার কোথায় পাবো? আচ্ছা দিয়ে দিব, আজকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব যেন আপনারা আমাকে নক করতে পারেন নোটের জন্য। নোট পাবেন ইনশাল্লাহ, কোনো সবাই পাবেন, কারণ নোটটা কিন্তু আমি রেডি করেছি আপনাদের জন্য। আপনারা যেন নোটটা পড়েন, বারবার সেখান থেকে প্র্যাকটিস করেন, চর্চা করেন, এই রিজনই আমি নোটটা রেডি করেছি। সো আপনারা যদি নোটটা না পান বা আপনাদের পর্যন্ত যদি আমি এটা রিচই করতে না পারি, তাহলে তো আমার উদ্দেশ্য ব্যাহত হয়। প্রিলির জন্য দিক নির্দেশনা দিব, ম্যাথে কতটুকু লাগবে? তানজিম রেজনা, আপাতত আপনার কাজ হচ্ছে যেগুলো ক্লাসে করানো হচ্ছে এগুলোর উপরে ফোকাস করা। এখন প্রিলির জন্য কোনো দিক নির্দেশনা দিব না, এখন আপনি বেশি বেশি পড়বেন এবং আপনার প্রস্তুতিটাই হবে হচ্ছে রিটেন বেস ম্যাথের জন্য। আর এটা আমার একেবারে কমন পরামর্শ যে ম্যাথের জন্য প্রিলি বেস পড়াশোনা এখন করা যাবে না, পুরোটাই পড়বেন রিটেন বেস।
আপনি ম্যাথ প্রিলির জন্য পড়তে বসবেন যখন আপনার প্রিলির সার্কুলার দিবে তখন, তার আগ পর্যন্ত না। তার আগ পর্যন্ত যদি প্রিলিমিনারিকে টার্গেট করে আপনি পড়েন সেটা আপনার জন্য ভুল হবে। আর আমি ক্লাসটা শুরু করবার আগে একটু 2 মিনিট কথা বলে তারপর একটু শুরু করি। সেটা হচ্ছে গতকালকে কিন্তু 17 BGS এ যারা রিকমেন্ডেড তারা বা রিকমেন্ডেড যারা ছিল তাদের গেজেট তো হয়েছে আগেই, গতকালকে তাদের জয়েনিং ছিল 1 তারিখে। তো 17 BGS জয়েন করে ফেলেছে। 18 এ আপনার গতকালকে আমরা নোটিস পেয়েছি যে পরীক্ষাটা হবে মার্চের শেষের দিকে। সো আমি মনে করি যারা 18 এ আপনার পরীক্ষা দিয়েছে বা প্রিলি যারা কোয়ালিফাই করেছে, দে আর লাকি ইনাফ। এত সময় তারা পাবে এটা আসলে আমি নিজেও ইমাজিন করিনি। আমার ধারণা ছিল ডিসেম্বর লাস্টের দিকে পরীক্ষাটা হয়ে যাবে, এবং আমাকে যারাই জিজ্ঞেস করেছে যে আপু আমরা কি আসলে মার্চের পরীক্ষা পাবো কিনা বা রমজানের পরে পরীক্ষা পাবো কিনা, আমি মোটামুটি সবাইকে একই কথা বলেছি যে না, পরীক্ষা অত দেরিতে হবে না, পরীক্ষা আগেই হয়ে যাবে। এই পরামর্শ মোটামুটি আমি সবাইকে দিয়েছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে সময়টা জুডিশিয়ারি আপনাদেরকে দিল বা 18 BGS যারা কোয়ালিফাই করে তাদেরকে দিল, এটা ভীষণ ভীষণ লাকি, এবং এটাকে আমি সৌভাগ্যই বলবো। যারাই 3 মাস 4 মাস সময়কে কাজে লাগাবে তারা তো এবার ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট, ভালো ফলাফল করবে, আর যারা পারবে না তাদের জন্য তো দুর্ভাগ্য। তবে 16 BGS থেকে আমরা যে ট্রেন্ডটা দেখে আসছি, 16তে দেখেছি, 17তে দেখলাম, 18তে একই ট্রেন্ডই দেখলাম যে প্রিলির পরে কিন্তু মোটামুটি একটা ভালো সময় পাওয়া যায় রিটেনের জন্য, যেটা কিন্তু 16র আগে থেকে আমরা এভাবে পাইনি। যেমন আপনি যদি 11, 12, 13, 14 এই জুডিশিয়ারিগুলো কনসিডার করেন, দেখবেন যে প্রিলিমিনারির পরে খুব বেশি সময় কিন্তু তারা দেয় না। একদম অল্প 1 মাস বা 1 মাসেরও কিছু কম সময় রিটেন পরীক্ষা জুডিশিয়ারি নিয়ে ফেলছে, এরকমও আপনার সিচুয়েশন আসে বা সুযোগ আসে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যেহেতু এখন ট্রেন্ডটা চালু হয়েছে যে প্রিলিমিনারির পরে একটা ভালো সময় আমাদেরকে দেয়, 3 মাস 4 মাসের একটা টাইম দেয়, তার মানে আমি এটা ধারণা করতেছি আপনারা যারা 19তম জুডিশিয়ারি দিবেন আপনাদেরকেও এরকমই একটা সময় দিবে। ন্যূনতম 3 মাসের একটা সময় আপনারা পাবেন প্রিলি থেকে রিটেনের মাঝামাঝি। 3 মাস কিন্তু অনেক সময় একটা রিটেন সিলেবাস কভার করার জন্য, এবং 3 মাসকে প্রপারলি কাজে লাগাতে পারলে প্রথম চান্সে চাকরিতে যোগদান করা সম্ভব বা রিকমেন্ডেড হওয়া সম্ভব। তাহলে এখন থেকে আপনি যদি একটু সিনসিয়ারলি পড়াশোনা করেন, আমি বারবার আপনাদেরকে এটা বোঝাই এবং এটা কিন্তু খুবই সত্যি কথা, আপনার যে কোনো জিনিস যদি পূর্ব প্রস্তুতি থাকে এবং আপনি যদি খুব প্ল্যান করে আগান, তাহলে আপনার অনেক অনেক ডিফিকাল্ট কাজটা অনেক সহজ হয়ে যায়। এবং জুডিশিয়ারি আসলেই কোনো কঠিন চাকরি না। যতটা বাইরে থেকে আমাদেরকে ভয় দেখানো হয়, যতটা বাইরে থেকে আমাদেরকে বলা হয়, বোঝানো হয়, বা আমরাও একাধিকবার প্রিলি পরীক্ষা দিয়ে খারাপ করার কারণে আমাদের কাছে একটা ধারণা জন্মে যায় যে জুডিশিয়ারি বোধ হয় আনটাচেবল কোনো কিছু বা আনঅ্যাচিভেবল কোনো কিছু, যেটাকে আমি অ্যাচিভ করতে পারবো না, আমি ধরতে পারবো না, ছুঁইতে পারবো না। আসলে বিষয়টা এরকম না। জুডিশিয়ারি আপনার নির্ধারিত এরিয়ার মধ্যেই আছে, এবং আপনার একটু সদ ইচ্ছা থাকলে, আমি এটুকুই শুধু বলি, আপনার ইচ্ছাটা যদি সৎ থাকে আপনি এটাকে অ্যাচিভ করতে পারবেন। শুধু দরকার হচ্ছে একটু প্ল্যান করে পড়াশোনা করা। যেমন এখন আমরা 19 BGS এর ম্যাথ করছি, এই ম্যাথ যেভাবে আমরা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, আপনার কাজ হচ্ছে এই পরিকল্পনাটাকেই আপনার রেগুলার স্টাডি আওয়ারের মধ্যে ইনকর্পোরেট করে ফেলা। যেমন আমি জ্যামিতি আপনাদেরকে করিয়েছি, জ্যামিতি আমাদের করা শেষ, এখন আপনার করণীয় হচ্ছে জ্যামিতি নোটটা দেখে বারবার বারবার প্র্যাকটিস করা। আপনি যত জ্যামিতি প্র্যাকটিস করবেন তত আপনার কিন্তু পরীক্ষায় নাম্বার বা অ্যাকিউরেসি আসার সম্ভাবনা বাড়বে। আমরা এখন বীজগণিত করছি, বীজগণিত কোথা থেকে প্র্যাকটিস করবেন? আমি সোর্স আপনাকে শুরুর ক্লাসেই বলেছি। সেখান থেকে এখন আপনার করণীয় হচ্ছে বারবার বারবার এই ম্যাথগুলো প্র্যাকটিস করা, বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো দেখা, জুডিশিয়ারির বিগত বছরের প্রশ্নগুলো দেখা, এবং প্রচুর চর্চা করা। এরপর আমরা পাটিগণিত করবো, পাটিগণিত আপনি প্র্যাকটিস করবেন। শুধুমাত্র কোচিং এর দেখানো রাস্তাতেও যদি আপনি একটু ঠিকঠাক মতো হাঁটতে পারেন, আপনি দেখবেন যে আপনার যখন 19তম পরীক্ষাটা হবে আপনি এত বেশি রেডি হয়ে যাবেন এবং নিজের কনফিডেন্স লেভেল এত হাই থাকবে যে আপনি অবাক হয়ে যাবেন যে আমি আসলে কোথা থেকে শুরু করেছি, আজকে কোথায় দাঁড়িয়ে আছি। সুতরাং ওয়ারিড হওয়ার দরকার নেই, সামনে অনেক সময় আছে।
একটু পরিকল্পনা করে পড়াশোনা করলেই চাকরিটা পেয়ে যাবেন। এবং আমি তো আশ্চর্য হয়েছি, এবার 17 আপনার এমন অনেক ছেলে মেয়েকে আমি জয়েন করতে দেখলাম যারা নিজেরাও কোনোদিন ভাবে নাই যে এরা কখনো চাকরি পাইতে পারে বা এরা কখনো প্রিলি বা রিটার্ন পাস করবে। সেই ছেলেমেয়েরা গতকালকে জয়েন করেছে। 2 থেকে 3 জনের সাথে আমার কথা হয়েছে কালকে, ওরা যোগদানের পরে আমার সাথে যোগাযোগ করেছে এবং বক্তব্য মোটামুটি সেম, যে আপু কোনোদিন ভাবিও নাই আমি প্রিলি পাস করব বা রিটার্ন পাস করবো, এটা কখনো স্বপ্নে আসে নাই। আজকে মানে গেজেটেড তো হয়েছি, যোগদান করে আসলাম চাকরিতে এবং এখনো বিশ্বাস হচ্ছে না যে ফাইনালি আই হ্যাভ বিকাম দ্য জাজ। এটা সম্ভব হয় শুধুমাত্র একটা পরিকল্পনা করলে। এবং আমি তো কালকে আমার স্টেশনেও একজন জুনিয়র জয়েন করেছে গতকালকে, আমি দেখলাম, তার অনুভূতি শুনলাম, তার সাথে কথা বললাম কালকে। আমার মনে হচ্ছে যে আমিও বছরখানেক আগে এখানেই ছিলাম, এভাবে আমি যোগদান করেছি, এভাবেই আমার পথ চলাটা শুরু। আজকে দেখতে দেখতে 1 বছরের বেশি সময় হয়ে গেল, প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো দীর্ঘ একটা সময় জুডিশিয়ারিতে আমার কাছে দীর্ঘই মনে হয়, যে অনেক দিন ধরে এখানে কাজ করছি। এই সময়টা আপনাদেরও আসবে। এবার 18তম জুডিশিয়ারি পরীক্ষাতে যারা প্রিলি কোয়ালিফাই করতে পারেন নাই, রিজনের জন্য এত সময় দিয়েছে, এটা দেখে মন খারাপ করার দরকার নেই। আপনার জন্য এর থেকে অনেক 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 বেটার কিছু ওয়েট করছে বলেই এবার আপনি মিস করে গেছেন। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখবেন এবং কিছু পারেন আর না পারেন, কোচিং যেভাবে আপনাকে গাইডলাইন দিয়ে যাচ্ছে, জাস্ট এটা আপাতত ফলো করতে থাকেন। আমার মনে হয় যেটা মোর দেন এনাফ টু অ্যাচিভ ইউর গোল। আমি 18তমতে ফেল করে আবার অ্যাডমিশন নিলাম, এটি আমার লাস্ট। আপু দোয়া করবেন। অবশ্যই। ইতিহাসে প্রথম এত দেরিতে বিজিএস লিখিত এক্সাম, রাইট। এখন সবচেয়ে বড় সমস্যা, যতদূর দেখি একই সাথে সব পড়তে বলে, চাপ দেয়। যেমন ফ্যামিলি বলে বিসিএস এর পড়ো, বিজিএস পড়ো, সমন্বিত ব্যাংকের পরীক্ষার ডেট দিল এই মাসের 5 তারিখ, পড়ালেখা তো করে বিজিএস পড়ছি, 5 দিন তো আছে, পড়ো। একই তো পড়া না। শুনেন, মাসরুর ইমতিয়াজ, আপনার জন্য এবং আমি সবার জন্য একই কথাই বলতেছি, জুডিশিয়ারি খুব খুব অভিমানী একটা চাকরি। আপনারা আমার কথাটা মিলাই নিয়েন বা পরবর্তীতে একটু ঠান্ডা মাথায় বিষয়টা ভাইবেন। জুডিশিয়ারি ভীষণ অভিমানী একটা চাকরি। এই জুডিশিয়ারি যদি কোনোদিন বোঝে যে আপনি ওকে বাদ দিয়ে অন্য কাউকে টার্গেট করতেছেন বা ওকে অপশন হিসেবে রেখে আর কাউকে ট্রাই করতেছেন, জুডিশিয়ারি কোনোদিনও আপনার হাতে ধরা দিবে না। নেভার অ্যান্ড এভার। জুডিশিয়ারি তার কাছেই ধরা দেয় যে কায়ে মনোবাক্যে জুডিশিয়ারিকে প্রার্থনা করে। এবং আমার সাথে অনেক বিজ্ঞ বিচারক এখন কাজ করছে, আমার অনেক সহকর্মী আমার সাথে কাজ করছে, যাদের এক্সপেরিয়েন্স আমি শুনেছি, যাদের মানে শুরু থেকে শেষ পর্যন্ত জার্নি সম্পর্কে আমি জেনেছি, তাদের সবার বক্তব্য কিন্তু মোটামুটি একই রকম, যে তারা জুডিশিয়ারিকে ফার্স্ট টার্গেট এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট হিসেবে রেখেই প্রস্তুতি শুরু করেছিল এবং ফাইনালি তারা সেটা অ্যাচিভ করেছে। আপনি বিসিএস পড়তে যাবেন, ব্যাংক পড়তে যাবেন, কিংবা অন্যান্য কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে যাবেন, জুডিশিয়ারি ইজ নেভার কামিং অন ইউর হ্যান্ড। সুযোগ নাই আসলে। ইউ আর নট গোনা গেট দ্যাট অর ইউ আর নট গোনা অ্যাচিভ দ্যাট। সুযোগ নেই, কারণ এটা আপনার কাছে প্রচুর আপনার কনসেন্ট্রেশন চায়। আপনি 4 ঘন্টা 5 ঘন্টা পড়েন, 6 ঘন্টা পড়েন, ওই 6 ঘন্টা আপনার ফুল কনসেন্ট্রেশন টেবিলে থাকতে হবে। আবল তাবল কিচ্ছু ভাবলে চলবে না, অন্য কোনো দিকে তাকানো যাবে না। এই সার্ভিসটাকে ভালোবাসতে হয়, এই চাকরিটাকে ভালোবাসতে হয়। আপনি যেদিন জুডিশিয়ারি প্রেমে পড়বেন, ওই দিন থেকে দেখবেন যে আপনার কাছে কোনো কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না। আজকে আমার যদিও গতকালকে থেকে সিভিল ভ্যাকেশন শুরু হওয়ার কথা, মানে 1 তারিখে অফিস করে আমাদের যে 1 মাসের বন্ধ থাকে, ডিসেম্বরে তো সিভিল কোর্ট বন্ধ, আজকে থেকে আমার ভ্যাকেশন শুরু হওয়ার কথা, কিন্তু আনফরচুনেটলি আজকে আমাকে একটা অফিস করতে হয়েছে। আমার কিছু কাজ পেন্ডিং ছিল, তো সেই কাজগুলো করলাম। তো আজকে একজন লয়ার আমার সাথে দেখা করতে এসেছেন, একটা ছোট্ট কাজে এসেছিলেন, বলে যে স্যার একটু দেখা করে যে আপনি অফিসে এসেছেন। আসার পরে আমাকে বলতেছেন যে স্যার একটু পার্সোনাল একটা প্রশ্ন করি। করেন। বলেছে স্যার আপনি এই যে কাজ করতে থাকেন, মানে আমি দেখি তো আপনি সকাল 9টা 9:30 অফিসে আসেন, 7:30 8টা পর্যন্ত আপনি র্যান্ডম অফিসে কাজ করতে থাকেন, মানে প্রায় নিয়ার অ্যাবাউট 12 ঘন্টা। এবং তারপর আপনি বাসায় ফিরে হয়তো বা ক্লাসও নেন, আমরা দেখেছি অনলাইনে আপনার ক্লাস। আপনার কখনো খারাপ লাগে না, কখনো ক্লান্ত লাগে না? হ্যাঁ ক্লান্ত লাগে। আপনি কাজের স্পিরিটটা কোথায় পান, বা আপনার ভালো কিভাবে লাগে, মানে এই যে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছেন, এটারে ভালো লাগাচ্ছেন কিভাবে? তাই বললাম যে লারেন, আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ দিস সার্ভিস। যখন আমি কোনো কিছুকে ভালোবাসি, তখন সেই কষ্ট, সেই কাজ আমার কাছে কাজ মনে হয় না। আপনি যখন একটা মেয়ের প্রেমে পড়েন, ওই মেয়ের পেছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে আপনার কি খারাপ লাগে? আপনি যখন একটা মেয়ের মন জয় করতে চান, দিনের পর দিন তার বাসার সামনে দাঁড়ায় থাকতে আপনার কি খারাপ লাগে?
খারাপ লাগে না। বা আপনি যে আপনার বাবা মাকে অনেক বেশি ভালোবাসেন, তাদের জন্য কোনো কিছু করতে কি আপনার কখনো বোঝা মনে হয়, বার্ডেন হয়? কারণ আপনার বাবার চিকিৎসার ব্যয়ভার আপনি বহন করবেন, এটা কি আপনার কাছে কখনো বার্ডেন মনে হচ্ছে? বলে না স্যার, আমি শুধু জুডিশিয়ারিটাকে আমার কাছে বার্ডেন লাগে না, কারণ আমি এই সার্ভিসটার প্রেমে পড়ে গেছি। আমি যখন একটা আইনের বই পড়ি, এটা আমার কাছে কখনো এরকম মনে হয় না যারা আমি পড়াশোনা করতেছি, অসহ্য লাগতেছে, পড়তে ইচ্ছা করতেছে না। আমার তো ভালো লাগে, আমি নতুন একটা জিনিস শিখলাম, জানলাম। এবং আইন স্টাডি করতে আমার কখনোই খারাপ লাগে না, কোনোদিনও খারাপ লাগে নাই, এখনো লাগে না, ভালো লাগে। ইভেন আমার অনেক সহকর্মী আমাকে বলে যে আপনি এখনো এরকম বই খাতা নিয়ে পড়াশোনা করেন, চাকরি তো হয়ে গেছে, আর কি লাগে? হ্যাঁ, চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে এবং চাকরি করতেছি আলহামদুলিল্লাহ 1 বছরের খুব বেশি সময় ধরে। তো আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু আমার পড়তে ভালো লাগে। আমি ওই চাপে পড়ে পড়াশোনা করতেছি ব্যাপারটা এরকম না, আমার ভালো লাগে, আমি ভালোবাসি তাই করতেছি। আর যখন আমি কোনো কিছুকে ভালোবাসি তখন আর আমার কাছে ওই জিনিসটাকে বার্ডেন মনে হয় না। সো আমার যদি এরকম হতো যে আমার 11টা 12টা পর্যন্ত কাজ করার সুযোগ আছে, আমি সেটাই করতাম, বিকজ আই লাভ ডুইং ইট। এটা করতে আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আই লাভ দিস সার্ভিস। এবং আমি জুডিশিয়ারি চাকরিটা করতে এসেছি কোনো দায়বদ্ধতার জায়গা থেকে না, মানে আমার একটা চাকরি লাগবে তাই এসেছি এই চিন্তা করে আসিনি। আমি সার্ভিসটাকে ভালোবাসি তাই এসেছি। আমি রীতিমতো এই চাকরিটার প্রেমে পড়েছি এবং আমার এই প্রেম 1-1.5 বছর চাকরি জীবনে এক বিন্দু কমে নেই। জুডিশিয়ারির প্রতি বা এই জাজশিপের প্রতি আমার যে ভালোবাসা লাস্ট 1.5 বছরে সেটা এক বিন্দু পরিমাণ কমে নাই, বরং বেড়েছে। এবং আমার এখন স্টাডি করতে আরো ভালো লাগে। আমি সময় পাই না, প্রচুর ওয়ার্ক প্রেশার, অফিসে কাজের চাপ থাকে, বাসায় এসে হয়তো আপনাদের সাথে কানেক্ট থাকে। আমি আপনাদেরকেও ভীষণ পছন্দ করি এবং এই যে আপনাদের প্রতি আমার এত ভালোবাসা, মানে এই যে আপনাদের প্রতি আমার টান, আমি যেমনই থাকি আপনাদেরকে আমার দেখতে ইচ্ছা করে, এটার পেছনে মুখ্য কারণ হচ্ছে আমি যে সার্ভিসটাকে ভালোবাসি, আপনারা সেই সার্ভিসে আসতে চান। এইটার জন্য আমার মনে হয় যে আমি যত সমস্যায় আমার থাকুক, আপনাদের সাথে কানেক্ট করতে পারলে আমি একটা মানসিকভাবে শান্তি পাই এবং আপনাদেরকে আমি এই জন্য ভীষণ ভীষণ পছন্দ করি। আচ্ছা, উনি লিখেছেন ম্যাম বার প্রিলি এক্সাম দিব, এখন 7 ল বেশি পড়ছি, বাকিগুলো তেমন পড়ছি না, মনে হচ্ছে ভুল হচ্ছে আমার। 7 লর পাশাপাশি বাকিগুলোও দেখবেন। 7 ল তো আপনার সারাদিন সময় প্রয়োজন নাই, আপনি যদি 8 ঘন্টা স্টাডি করেন, 4 ঘন্টা 7 লর পিছনে দেন, বাকি 4 ঘন্টা আপনি অন্য আইনের পেছনে দিলেন। তবে আমার মনে হয় যে একেবারে বাকি আইনগুলো ছেড়ে দেওয়াটা বোকামি হবে এবং এটা আপনার ক্ষতির কারণ তৈরি করবে। প্রচুর হতাশা কাজ করছিল নিজের মধ্যে, একটু কান্নাও করলাম, মনে হচ্ছিল আমি পারবো না, আমাকে কিছু হবে না। আপনার এই মোটিভেশনাল স্পিচ শুনলে একটু আশা ফিরে পাই। আচ্ছা, রিমিকি লিখেছেন আমাকে তো আমার ফ্যামিলি প্রাইমারি সহকারী শিক্ষক, বিসিএস বিজিএস ব্যাংক জব সব প্রিপারেশন দিতে বলে। আচ্ছা, বার কাউন্সিল পরীক্ষা দিব, নভেম্বরে পরীক্ষা দেওয়ার কথা ছিল, 7 ল পড়তে পড়তে বিজিএস এর জন্য শুরু করতে পারছি না। আচ্ছা, এজলাস শেষে আর কি কি কাজ থাকে? অনেক কাজ থাকে জাহিদুল ইসলাম। এজলাসে আমরা কি করি? আমাদের সামনে নথিগুলো আসে, কিছু পিটিশন থাকে, সেটাকে মঞ্জুর না মঞ্জুর করি, হিয়ারিং থাকলে নেই, সাক্ষী থাকলে সাক্ষী নেই। এরপর এই যে আমি মামলার রায় দিচ্ছি, রায়গুলো আমার লিখতে হয়। বিভিন্ন ইন্টারলোকেটরি অর্ডার আছে, অর্ডারগুলো আমার লিখতে হয়। বিভিন্ন আদেশ থাকে যেটা ওপেন কোর্টে আমরা দেওয়ার মতো সময় পাই না, সুযোগ পাই না, সেটাকে এজলাসে বসে কাজ করতে হয়। 1 মাসে সর্বমোট 6টা কন্টেস্টিং মামলার রায় লিখতে হয়। এক একটা রায় লেখা আমার কাছে মনে হয় সাহিত্যকর্ম রচনার থেকে কোনো অংশে কম না। সম্পূর্ণ নিজের একটা চিন্তা দাঁড় করানো, কেন আমি মামলাটা ডিগ্রি দিচ্ছি বা কেন মামলাটা আমি খারিজ করতেছি, শুরু থেকে একেবারে আলোচনা করা, কিসের উপরে সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তের পেছনে আমার রিজনগুলো কি কি ছিল, সেই রিজনগুলোকে বিভিন্ন আইনের প্রেসিডেন্ট দিয়ে স্ট্যাবলিশ করা, এটা ভীষণ ডিফিকাল্ট একটা কাজ। তারপর এক একটা মামলা যখন জেরা পর্যায়ে যায়, যুক্তিতর্ক পর্যায়ে যায়, সেই নথিটা বারবার স্টাডি করা, আপনাকে তাকে আর্জি জবাব ভালো করে বুঝতে হয়, ঘটনা বুঝতে হয়, তারপর আপনার সাক্ষীগুলো পড়তে হয়, একটা মামলাকে রেডি করা। যেমন মামলাটা দীর্ঘদিন ধরে পিএইচ স্টেজে আছে, সাক্ষ্য গ্রহণ চলছে, আইনজীবীরা টাইম পিটিশন দিচ্ছে, সেখান থেকে শর্ট ডেট দিয়ে আইনজীবীদেরকে মোটিভেট করে এজলাস পর্যন্ত নিয়ে আসা, তাদেরকে দিয়ে মামলাটা রেডি করানো, বাদী বিবাদীকে বারবার আসতে বলা, সাক্ষীদেরকে নিয়ে আসা, এগুলোও তো আমার কাজ। বিভিন্ন ইন্টারলোকেটরি অর্ডার পাস করা, এটাও আমার কাজ। আর প্রশাসনিক কিছু দায়িত্ব তো আমাদের থাকেই। তো সবকিছু মিলিয়ে এজলাসের পরে আমরা আরো বেশি বিজি থাকি। এজলাস তো আমার এজলাস যেমন 2.5 থেকে 3 ঘন্টা এজলাস চলে, আমার 2.5 ঘন্টা নিচে আমি নামতে পারি না এজলাস থেকে। 3 ঘন্টা চলে, কখনো 3.5 ঘন্টাও চলে এজলাস। এরপরের সময়টা আমি অনেক অনেক বেশি বিজি থাকি, আমার অনেক কাজ করতে, অনেক আদেশ লিখতে হয়, রায় লিখতে হয়,
ছোট ছোট কিছু ধরেন আমি খারিজ করে দিচ্ছি একটা মামলা, কেন করলাম সেটা লিখতে হয়। মামলা প্রত্যাহারের জন্য আমার কাছে আবেদন দিচ্ছে, সেই প্রত্যাহারের অর্ডার লিখলাম। সলিউশনটি নিষ্পত্তি হলে সেটার আদেশ লিখতেছি। এই আদেশ রায় লিখতে লিখতেই আমাদের টাইম শেষ, বিভিন্ন ডিসিশন দিতে দিতে আমাদের সময় শেষ হয়ে যায়। তো আমার কাছে এটা কখনো বার্ডেন লাগে না। আমি আপনাদেরকে এটাই বলবো যে এই সার্ভিসটার প্রেমে পড়েন, এটাকে ভালোবাসতে শিখেন। আপনি যখন তীব্রভাবে কারো প্রেমে পড়তেছেন তখন আশেপাশে যাই ঘটুক আপনাকে এটা বদার করবে না। ধরেন একটা মেয়েকে বা একটা ছেলেকে আপনি পাগলের মতো পছন্দ করেন, পরিবার কোনোভাবেই মানবে না, আপনি কি তাকে ভালোবাসা বন্ধ করেন? কত কটু কথা হজম করে তাকে ভালোবেসে যান। আমরা আগে সিনেমাগুলো দেখতাম, বড় লোকের মেয়ে গরিবের ছেলের সাথে প্রেম করে ফেলছে, বাপ মেরে ধরে চাবুক ধরে মেরে টেরে মেয়েটাকে ঘরে আটকায় রেখেও ঠিক করতে পারতেছে না, মেয়ে তো প্রেম করবেই, ওই ছেলে কি বিয়ে করবে। জুডিশিয়ারি ব্যাপারটা এরকম, অনেক কথা বলবে, প্রাইমারি স্কুলে চাকরি নিতে বলবে, ব্যাংকে চাকরি নিতে বলবে, বিসিএস দিতে বলবে, কোনো দিকে তাকানোর দরকার নেই। শুনবেন সবই, বলবেন হ্যাঁ হ্যাঁ দিব 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 দিব, তর্ক করার দরকার নেই। সবসময় তর্ক করতে হয় না, কিছু সময় নীরব থাকতে হয়, কিছু কিছু সময় চুপ থাকতে হয়। সব সময় লাইফে আর্গুমেন্টে জড়াইতে হয় না। কিছু সময় দেখবেন আপনি চুপ থাকলেই আপনি গেইন করবেন, সময়কে উত্তর দিতে হয়। সুতরাং আমার মনে হয় যে যখনই আপনাদেরকে এই কথাগুলো বলবে, পরিবার থেকে বলুক, বাইরে থেকে বলুক, যে অন্য চাকরির পরীক্ষা দেবো, ঠিক আছে, দিবেন না একটাও। আপনার টার্গেট জুডিশিয়ারি, আপনি এটার জন্য পড়াশোনা করবেন। কাউকে নিজের স্বপ্নের কথা বলতেও যাবেন না, কাউকে নিজের টার্গেটের কথাও বলতে যাবেন না। এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিবেন, এবং এটা আপনাকেই করতে হবে, কিছু করার নেই আসলে। আচ্ছা, কিছুদিন লাইভ ক্লাস করতে পারেন নাই, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ক্লাস 8 থেকে জাস্ট জাজ হতে চেয়েছি, ঢাবিতে ল পড়তে চেয়েছি, বর্তমানে মাস্টার্সে পড়ছি, এটা আমার স্বপ্ন পূরণের লাস্ট স্টেপ আমার জন্য ডেফিনেটলি। তানজিম রেজওয়ানা, প্যারেন্টসরা আসলে রিস্ক নিতে চায় না ক্যারিয়ারে, একদিকে ফোকাস থেকে মিস হয় কিনা সেই চিন্তা থেকে সব দিকে অ্যাপ্লাই করতে বলে, তাদের বোঝানো কষ্ট বিজিএস আর বাকি জব প্রিপারেশন সেম না। তানজিম রেজওয়ানা, তাদেরকে আমরা বুঝাই দিয়ে যাব না, তাদেরকে বুঝাইতে গিয়ে আমরা এখন কোনো এফোর্টই দিব না, আমাদের প্রয়োজনই নেই। তারা বলবে পরীক্ষা দেবো, আচ্ছা ঠিক আছে আম্মা দিব বা বাবা দিব, এখন আর্গুমেন্ট দিয়ে জড়াবে না। যদি এরকম হয় যে আপনাকে পরীক্ষা দিতে ফোর্স করতেছে, আচ্ছা ঠিক আছে যা 1 ঘন্টার একটা এক্সাম অ্যাটেন্ড করে আসবেন, কিন্তু ওই দিকে মাথায় ঘামাবেন না। অনেকে এখন বলবে যে 5 তারিখ সমন্বিত ব্যাংকের পরীক্ষা, তুমি পরীক্ষাটা দাও। যদি এমনই হয় যে আপনাকে এক্সাম দেওয়ার জন্য ফোর্স করতেছে, ঠিক আছে যান, গিয়ে একদিন একটা পরীক্ষা দিয়ে এসে পড়েন, কিচ্ছু যায় আসে না, মানুষ তো ঘুরতেও বের হয়। ওইভাবে পরীক্ষাটা দিবেন, অ্যাটেন্ড করে দিয়ে চলে আসবেন, এবং তখন প্যারেন্টসকে বলবেন যে আমার তো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। আপনি মূল ফোকাসটা করবেন জুডিশিয়ারিতে, এবং আপনার সমস্ত ধ্যান জ্ঞান মন প্রাণ ধারণা যেন এই চাকরি কেন্দ্রিক হয়, অন্য কোনো কিছু না। আমি আপনার এই কথাটা ফলো করি, যে যা বলে তাতে হ্যাঁ হ্যাঁ করি। হ্যাঁ, তর্কে জড়াবেন না, এটা আমি আপনাদের কাছে বিনীত নিবেদন জানাবো। যারা বিশেষ করে 18 ডিজিটস ফেল করেছেন, 19 এর জন্য আবার প্রিপারেশন নিচ্ছেন, ভুল করেও এখন কারোর সাথে তর্কে জড়াবেন না। আপনাদেরকে আমি শুধু এইটুকু বলি, মানে আমি আমাকে ফলো করতে বলছি ব্যাপারটা এরকম না, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি এখন পর্যন্ত, এখন তো ধরেন আমি চাকরি করি বা আমি ইন্ডিপেন্ডেন্ট, আর্ন করছি, নিজেকে ব্যাকআপ দিতে আলহামদুলিল্লাহ আমি সক্ষম, নিজ বা স্বীয় যোগ্যতায় অনেক কিছু করতে আমি সক্ষম। আমি এখনো কারোর সাথে তর্কে জড়াই না। আমাকে অনেক অনেক কথা বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা ওকের উপরই আমার দিন চলে। কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষের সাথে আমি তর্ক করব, আমার যে এনার্জিটা লস হবে, আমার যে আপনার সময়টা লস হবে, ওই সময়টা আমার কাছে আছে। আপনি একটা মানুষের সাথে তর্ক করলে শুধু কি আপনার সময় নষ্ট হয়? তর্ক করার সাথে সাথে আপনি পড়তে বসতে পারবেন, আপনার কনসেন্ট্রেশন নিতে আসবে না, মাথায় কথাগুলো ঘুরবে। কারণ তর্কে জড়ানো মানে কিন্তু পাল্টা আপনার সাথে ওই তর্কটা সেও করবে, সে আপনাকে আরো 10টা খারাপ কথা বলবে, কারণ সে তো আপনার স্ট্যান্ডার্ডেরই না। সে যখন আপনাকে আরো 5-10টা খারাপ কথা বলবে, তখন কিন্তু আপনার মাথার মধ্যে ওগুলো ঘুরবে, এটা আপনার ভিতরে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবে। কি দরকার, আমি তোমার সাথে লাগতেই যাবো না। এবং এটা আমি আমার কর্মক্ষেত্র মেনটেন করি। অনেকে আমাকে অনেক কথা বলে, অনেক উল্টাপাল্টা কথা বলে, যেটা হজম করাটা টাফ। আমি আমার নিজের স্বার্থেই সেটা হজম করে ফেলি। আমার অনেক কিছু খারাপ লাগে, দেখলে মন খারাপ হয়, আমি মাথাতেও নিই না। এখনো কি আমাকে কোনো কথা বলা মানুষ বন্ধ করছে না? বলে, আমি শুনি, এক কান দিয়ে শুনে আর কান দিয়ে করতে টাইম নেই আমার, এগুলো নিয়ে আলোচনা করার মতো সময় নেই, অতটুকু টাইমে আমার নেই। যে কথাগুলো বললেন আমার সিচুয়েশন সেম, খুব হতাশায় ভুগছিলাম, কি করবো ডিসিশন নিতে পারছিলাম না, সঠিক দিক পেলাম। আমি 18 ফেল করে 19 এর প্রিপারেশন নিচ্ছি, দোয়া করবেন অবশ্যই।
হ্যাঁ, তর্কে জড়াবেন না। এবং শুধু আজকে না, আপনার এই গল্পটা মনে হয় পড়েছেন, আমি একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে ওই যে এক বাঘ এবং এক গাধার মধ্যে তর্ক চলছিল, ঘাসের রং নীল। গাধাটা বলছিল ঘাসের রং নীল, বাঘ বলছিল ঘাসের রং সবুজ। তর্ক করতে করতে সিংহের কাছে গিয়ে তারা হাজির। এবং সিংহের কাছে গিয়ে গাধা বলছিল যে রাজামশাই, ঘাসের রং নীল না আপনি বলেন? সিংহ বলল হ্যাঁ, ঘাসের রং নীল। তখন গাধা বলল এই কথাটাই আমি বাঘকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, ঘাসের রং নীল, কিন্তু সে লাস্ট 2-3 ঘন্টা ধরে আমার সাথে তর্ক করে যাচ্ছে। তখন সিংহ বলল যে ঠিক আছে, তুমি চলে যাও, এবং আগামী 5 বছরের জন্য আমি বাঘকে একটা শাস্তির ব্যবস্থা করতেছি। বাঘ খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে বলল যে রাজা, আমি তো সঠিক কথাই বলেছি, আপনি জানেন, তাহলে তারপর আমাকে শাস্তি দিলেন কেন? তখন লায়ন বলছে যে তোমাকে আমি এই জন্য শাস্তি দিই নেই যে ঘাসের রং নীল না সবুজ। ঘাসের রং সবুজ এটা তুমিও জানো, এটা আমিও জানি। তোমাকে শাস্তিটা এই জন্য দিলাম, তুমি একটা গাধার সাথে এতক্ষণ তর্ক করলাম। তো আমিও এটা সব সময় আপনাদেরকে বলবো এবং উৎসাহিত করব, মূর্খের সাথে তর্ক চলে না। মূর্খ মানে কিন্তু এটা না যে সে ক খ সরা পড়তে পারে না। অনেক এডুকেটেড পার্সনকেও আমি মূর্খ বলি, যারা হয়তো একাডেমিক্যালি এডুকেটেড, কিন্তু আই কল দেম ইলিটারেট। কারণ তাদের অতটুকু সেন্স ডেভেলপই করে নাই আসলে, তারা অতটুকু জিনিস বোঝেই না, তারা জানেই না যে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। এদের সাথে তর্ক করে লাভ কি? জুডিশিয়ারি কি জিনিস এটা আপনি এখন মানুষকে বুঝাইতে যাবেন? আপনার সেই সময় আছে, আপনার সেই এনার্জি আছে? কেন বিসিএস এবং বিজিএস এর প্রিপারেশন একসাথে নেওয়া যাবে না, এটা আপনি কারে বুঝাবেন ভাই? বাংলাদেশের মানে অনেক শিক্ষিত জনগোষ্ঠীও এটা বুঝে না যে জুডিশিয়ারি এবং বিসিএস এর প্রিপারেশন এক না। 2 নৌকায় পা দিয়ে আপনি কখনো একসাথে চলতে পারবেন না। তারা আপনাকে 2-3টা এক্সাম্পল দিবে যে অমুক তো জুডিশিয়ারিতে গেছে, বিসিএস এ গেছে, তুমি পারবা না কেন? ভাই আমরা আমজনতা, আমরা এক্সেপশনাল কেস না। যেহেতু আমি এক্সেপশনাল কেউ না, আপনি কি এক্সেপশনাল? আপনি কি ছোটবেলা থেকে মানে স্রোতের বিপরীতে পারফর্ম করে আসা কেউ? আমি কি এরকম কেউ? আমি তো খুবই সাধারণ মানুষ, সাধারণ 8-10টা স্টুডেন্ট যেমন আমি তেমন। তাহলে আমি কেন এখন স্রোতের বিপরীতে হাঁটতে যাব? কেন আমি প্ল্যান করবো যে আমাকে সব একসাথে পাইতে হবে? কি দরকার? আবার এটা আমি তাকে বুঝাইতেও পারবো না। সুতরাং কেউ যখন এই ধরনের আজে বাজে কথা বলবো, ঠিক আছে ঠিক আছে। তারপর কেউ যখন বলবে যে এগুলা তোমার দ্বারা হবে না, বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যেমন সেদিন আমি শুধু এইটুকু আপনাকে বলি, আমার স্টেশনের একটা কথা বলি। আমার কর্মক্ষেত্রে আমি তো মোটামুটি সারাদিনই কাজ করতে থাকি। আমি যতটুকু সময় পাই আমি কাজের মধ্যে থাকি অথবা পড়তে থাকি, আর আপনাদের ক্লাস থাকলে তো আপনাদের সাথে ক্লাসে দাঁড়াই। আমার এক সহকর্মী আমাকে বলছে যে এত কাজ করার দরকারটা কি? আপনি আপনার রুমে আসলে কারোর সাথে কথা বলেন না, কোনো গল্পে অংশগ্রহণ করেন না। আমরা আপনার রুমে আসি গল্প করতে, আপনি চুপচাপ শুধু শোনেন, কোনো কথা বলেন না। কেন? কারণটা কি? আমি আর কিছু বলেন, চুপচাপ শুনতেছি, হাসতেছি। সেদিন সে আমাকে খুব জোর করে ধরছে, না কথা আপনাকে বলতেই হবে, কেন আপনি কোনো কনভারসেশনে পার্টিসিপেট করেন না? আমি বললাম কি পার্টিসিপেট করব? আপনারা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন এটাতে আমি কি পার্টিসিপেট করব? আপনাদের আলোচনার বিষয়বস্তু অমুক অফিসারের কি হইলো, তমুক অফিসারের বউ কার সাথে কথা বললো, অমুক অফিসারের বাসায় কি বাজার হইলো, তমুক অফিসার অফিসে কার সাথে কি আচরণ করলো, এই কনভারসেশনে আমি কি পার্টিসিপেট করব? এটা তো সরাসরি ভাবে গীবত করা। একটা মানুষের পেছনে কথা বলা মানে তাকে নিয়ে গীবত করা, যেটা সারাদিন আপনারা করেন বা আমি শুনি, আমার শুনতে হয়। গীবত করে আমি পরকালটা হারাবো কেন? ইহকাল তো হারাচ্ছি, আমার সময়টা নষ্ট হচ্ছে। এবং মানুষের নেগেটিভ কথা আলোচনা করলে আমার মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হয়। আমি যত মানুষের নেগেটিভ কথা বলবো আমার মধ্যে তত নেগেটিভ এনার্জি তৈরি হবে। ভালো কথা বলবো, ভালো কথা তৈরি হবে। নেগেটিভ কথা বলবো, নেগেটিভ এনার্জি তৈরি হবে। তো এই প্রথমত আমার মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে, ইহকালটা আমার যাইতেছে। দ্বিতীয়ত গীবত করে আমি আমার পরকালটাও হারাবো। তাহলে আমার মহামূল্যবান সময় ব্যয় করে, আমার এনার্জি ব্যয় করে কেন আমি আমার ইহকাল পরকাল দুইটাই হারাবো? আপনি ভালো কথা বলেন, আমি আপনার সাথে পার্টিসিপেট করব। আপনি একটা আইন নিয়ে আলোচনা করেন, উচ্চ আদালতে একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলেন, আমি শুনবো। আপনি রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন, আমি শুনবো। আপনি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলেন, আমি পার্টিসিপেট করব। অথবা আপনি মানুষের মানবীয় দুটা দিক নিয়ে কথা বলেন, আমি শুনবো, ডেফিনেটলি শুনবো। বা আপনার কোর্টে আজকে সারাদিন কি হলো সেই অভিজ্ঞতা শেয়ার করেন, আমি তাও শুনবো। কিন্তু কারো ব্যক্তিগত বিষয়ে আমি ইন্টারেস্টেড না। একজন অফিসার ধরেন ঘুষ খায়, এটা জেনে আমার লাভটা কি? আমি কি করব? অথবা একজন অফিসারের ওয়াইফ সে দেখতে সুন্দর না, এটা জেনে আমি কি করব? কিংবা একজন লেডি অফিসার সে অফিসে একটু দেরি করে আসতেছে, এই তথ্য জেনে আমার কি কাজে আসতেছে? আমি ইন্টারেস্টেড না। কারো ব্যক্তিগত বিষয়ে আমি একেবারে ইন্টারেস্টেড না। সুতরাং আলোচনার মতো টপিক নেই, তাই আমি আলোচনা করি না।
একদম সংক্ষেপে তাকে জবাব দিছি, এরপর সে আর আমাকে ঘাটায়নি। বাস্তবতাটা এইটি। আমি কি তার সাথে এখন তর্কে জড়াবো? সময় আছে আমার এত? আমার কথা হচ্ছে ভাই, দ্রুত এগুলো বলে বলে তুমি বিদায় হও। মানে তুমি দ্রুত বলবা, তুমি দ্রুত এখান থেকে বিদায় হও। আমি তোমার কনভারসেশনে পার্টিসিপেটই করবো না, তোমার এই চিন্তা ভাবনায় আমি যাবোই না, আমি তোমার সাথে তর্কেই জড়াবো না। আমার এত সময় নেই ভাই। কারণ যত তোমার সাথে আমি তর্ক করবো, যত আমি আর্গুমেন্টে যাব, যত বড় আর্গুমেন্টে যাব, তত আমার নিজের ভেতরে ক্ষতির সম্ভাবনা তৈরি হবে। কি দরকার তার থেকে চুপ থাকা সব থেকে শ্রেয়। এটা আমার স্ট্র্যাটেজি, আমি এটাই ফলো করি। আমি মেজরিটি সময় চুপ থাকি, আমি কোনো কথা বলি না। এখন আমাকে যা খুশি তাই তুমি বলতে থাকো, তোমার মতো তুমি বলো, আমার মতো আমি শুনি, শুনে আমি চুপচাপ শেষ। এডুকেটেড। আচ্ছা, কি লিখেছেন আপনারা? ফারজানা উর্মি আপু, আমি বেশি নেগেটিভ কথা শুনেছি আর রেগুলার শুনছি। আমি এই বিষয়গুলো মাইন্ড থেকে বের করতে পারতেছি না। আমি পড়াশোনাটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি, কিন্তু ব্রেইন পড়াটা ক্যাচ করতে পারছি না। আমার মাইন্ড এখন এরকম হয়েছে যে আমি কোনো পড়াই মনে রাখতে পারতেছি না। প্লিজ আপু আমাকে বলবেন আমি কিভাবে কি করবো। কেন নিতেছেন কেন নেগেটিভ কথা? শুনছি, তোমার যা বলতে ইচ্ছা করছে তুমি বলছো, আমার কাজ আমি করবো। যে বললাম ভালোবাসেন, আপনি যখন কাউকে ভালোবাসেন, তার সাথে ঘর সংসার করতে চান, সারা দুনিয়ার মানুষ তাকে খারাপ বলে আপনার কিছু যায় আসে। ট্রাই টু ফল ইন লাভ উইথ দিস সার্ভিস। আপনি এটাকে ভালোবাসেন, এটাকে আপনাকে অ্যাচিভ করতে হবে। এবং আমি একজন বিচারকের জায়গা থেকে দায়িত্ব নিয়ে আপনাকে বলতেছি, আপনি এটা পারবেন। সো মানুষের কথা না শুনে আমার কথা শুনেন। তার উপর আবার দুই একজন আছে যারা সব জব হয়ে গেছে, তার এক্সাম্পল অমুকের তো হলো, তুমি কি? হ্যাঁ, এটাই তো বলছিলাম। রেজানা ফর দ্য জি আপু, বিজিএস কি এটা অনেককে বোঝা যায় না। বার কাউন্সিল ভাইবা দিছি, সেটা বললেও বলে এরপর কি করতে পারবি তুমি। আচ্ছা, আবার অনেকে বলে আচ্ছা তোমার কি চাকরির পরীক্ষা দিতে পারবে এখন, অনার্স শেষ হয়েছে তোমার? মাজহারুল ইসলাম আপু, আমি ল পড়ার কারণে আমার প্যারেন্টস আমার পিছিয়ে ইনভেস্টমেন্ট করেনি। আমার ছোট ভাই ডিপ্লোমা পড়েছে, তার পিছিয়ে ইনভেস্টমেন্ট করেছে। এত পরেও আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মাফ করুক। ডেফিনেটলি আপু, এই কাজই করি ম্যাম, আমি এই কাজই করি ম্যাম। 18 বিজিএস কোয়েশ্চেন আমার ফ্রেন্ড দেখে বলে এত ইজি, এগুলো তো বাচ্চারাও পারে। আমি একটু কষ্ট পাইছি, আমি জাস্ট বলছি তোমরা দেশের বাহিরে যাবা, যদি বিসিএস দিতে তখন বুঝতাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মাসরুর ইমতিয়াজ আপু, আপনার আজকের কথা আমি অনেক বড় ভুলের হাত থেকে বেঁচে গেলাম, কারণ ভেবেছিলাম 50তম বিসিএস এ লিখতে যারা 1-2 জন পর্যন্ত। না 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 না, এটা করা যাবে না। এটা করলে আপনার ভুল হতো। পরীক্ষা আছে, পরীক্ষা দিবেন। বিসিএস পরীক্ষা দিতে তো বাধা নাই, অ্যাপ্লাই করেন, পরীক্ষা দেন, কোথাও কোনো বাধা নাই। কিন্তু টার্গেট জুডিশিয়ারি, এখান থেকে চোখ সরাবেন না। আর এই যে অনেকে এসে, অনেক মহাপণ্ডিতরা এসে বলে জুডিশিয়ারি সহজ, এটা বাচ্চারা পারে, তুমি পারো না, বলবা জি 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 আপনি সঠিক। মনে রাখবেন, সবার সাথে তর্ক না। আপনি তর্ক করবেন তার সাথে যে আপনার স্ট্যান্ডার্ড বুঝে, যে আপনার ভ্যালু বুঝে। জুডিশিয়ারি কি, এটা কিভাবে অ্যাচিভ করতে হয়, এই তর্ক আপনি কার সাথে করবেন? যে লাইফে কোনোদিন জুডিশিয়ারি অ্যাটেন্ড দেয়নি, তার সাথে আপনি তর্ক করবেন? জুডিশিয়ারিকে কিভাবে ধারণ করতে হয়, এই আর্গুমেন্টে আপনি কার সাথে যাবেন? যে জীবনে কোনোদিন ল পড়ে নেই, তার সাথে আপনি আর্গুমেন্টে যাবেন? যে বুঝেই না আইন কি জিনিস, যে বুঝেই না জুডিশিয়ারির সিলেবাস সম্পর্কে যার কোনো ধারণা নেই, তার সাথে আপনি তর্কে যাবেন? আপনি একজন বিচারকের সাথে তর্কে যাইতে পারেন, আমি হ্যাপি আপনাকে সাপোর্ট করব। আজকে একজন জাজ যদি আপনাকে এসে এই কথা বলে যে তুমি জুডিশিয়ারির পাশাপাশি আরো 20টা চাকরির প্রিপারেশন নাও, তার সাথে আপনি আর্গুমেন্টে যাইতে পারেন, কারণ এটা ওয়ার্থ ইট। সে বুঝে জিনিসটা কি। আপনি আমার সাথে আর্গুমেন্টে আসতে পারেন, আমার সাথে আপনার দ্বিমত করেন, আপনার লাভ হবে। কিন্তু যারা জীবনে এগুলো বুঝেই নেই, তাদের কথা শুনবেন না, কথা বলার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, মাস্টার শুরু করে দিতে পারেন। সারাবান তহুরা মাস্টার শুরু করতে পারেন। তো আমার মনে হয় যে অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করেছি, আমরা একটু ম্যাথ শুরু করি। আজকে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে কয়েকটা স্কোয়ারের ম্যাথ আমরা একটু দেখবো, তারপর আমরা সরাসরি চলে যাব হচ্ছে আপনার কিউবের ম্যাথগুলোতে। প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে যদি পি স্কোয়ার প্লাস 1 divided by p square equal to 11 হয়, তাহলে p minus 1 by p equal to what? p minus 1 divided by p equal to what?
আমরা তো এর আগে আপনাদেরকে স্কোয়ারের সবগুলো সূত্র লিখিয়েছি, দেখিয়েছি যে কিভাবে আপনারা করবেন বা স্কোয়ারের সূত্রগুলো কেমন হবে, এটা তো আপনাদের সব একেবারে সম্মুখ একটা ধারণা দিয়েছি। আজকে আমরা একদম ডিরেক্ট ম্যাথে যাচ্ছি, আজকে সূত্র নিয়ে বলবো না। বলেছে যদি পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার ইকুয়াল টু 11 হয়, তাহলে পি মাইনাস 1 বাই পি এর মান কত? তাহলে আমার কাছে যেটা দেওয়া আছে আমি সেটা দিয়ে ম্যাথটা শুরু করি। আমি লিখতে পারি দেয়া আছে পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার ইকুয়াল টু 11। ওকে, ভালো কথা। এখন একটু আমরা প্রমাণের দিকে যাই, বা আমাকে যেটা মান নির্ণয় করতে বলেছে, পি মাইনাস 1 ডিভাইডেড বাই পি এর মান বের করতে বলেছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার আসছে? একটু জানান তো, সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? তাহলে আমার প্রমাণের দিকে তাকিয়ে আমি দেখলাম যে আমাকে প্রমাণ করতে হবে বা আমার মান নির্ণয় করতে হবে, পি মাইনাস 1 বাই পি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে যদি পি মাইনাস 1 বাই পি এর মান আমাকে বের করতে হয়, আমাকে এই যে টার্মটা আমার দেয়া আছে এটাকে এমন একটা ভাবে বা এমন একটা সূত্রে আমাকে নিয়ে আসতে হবে যেন ফাইনালি আমি পি মাইনাস 1 বাই পি এরকম একটা ফিগার পেয়ে যাই। তাহলে আমি তো জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র। লিখে ফেলি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার এরকমই থাক, এটা যেরকম আছে এরকম রেখে দিই। 11 মাইনাস 2 কিভাবে লিখলাম? এই যে পি পি কাটা গেল, আর 2টা তো এই পাশে প্লাস অবস্থা ছিল, এটাকে ডান পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি পি মাইনাস 1 বাই পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে উভয় পক্ষকে বর্গমূল করলে কি দাঁড়ায়? পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 3। কারণ 9 কে যদি আপনি বর্গমূল করেন তাহলে অ্যান্সারটা আসে প্লাস মাইনাস রুট ওভার 3। এটাই অ্যান্সার। আমাকে একটু বলেন বিষয়টা বুঝেছেন কিনা। অ্যান্সার 3। হ্যাঁ, অ্যান্সার শুধু 3 বলা যাবে না, প্লাস মাইনাস 3। আচ্ছা, সূত্রগুলো লাগবে না তা না, সূত্রগুলো লাগবে, তবে আমার এই ম্যাথের জন্য আমার এই সূত্রটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আপনি যদি এটাকে মাইনাসের সূত্রে না আনেন তাহলে আপনি এই টার্মটা কখনো আনতে পারবেন না। আমার তো দরকার হচ্ছে পি মাইনাস 1 বাই পি। সুতরাং আমি কোন সূত্রটা ব্যবহার করব, এটা আমাকে কিসের মান নির্ণয় করতে বলেছে বা হচ্ছে ধরেন আপনার কি প্রমাণ করতে বলেছে সেটার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিব। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আরেকটা অঙ্ক দেখবো আমরা স্কোয়ারের। আরেকটা ম্যাথ দেখবো আমরা, এটা মুছে দিই। আচ্ছা, ম্যাথের জন্য কোন বই ফলো করবেন? ম্যাথের জন্য হচ্ছে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত। কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক, কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের এই বইটা নিয়ে নেবেন, বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত। আচ্ছা, বেসিক দুটো সূত্র ছিল না, ওটা কমন সূত্র, তো এই জন্য আমি আপনাদেরকে দেই নেই, মানে একেবারেই কমন সূত্র দেখে আর আপনাদেরকে লেখাই, ওটা আপনারা পারবেন এই জন্য লিখাই নেই। তবে যে সূত্রগুলো আপনাদেরকে লেখাইছে এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলাই মোটামুটি পরীক্ষায় আসবে, আপনি ধরে নিতে পারেন। আচ্ছা, এই বইটা সবাই কিনবেন, ম্যাথটা এখান থেকে প্র্যাকটিস করবেন। বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত, কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের।
আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে এটা মুছে দিই, আরেকটা ম্যাথে চলে যাই। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু যদি রুট ওভার 3x হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে রুট 3x যদি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? এটা দেখে একটু আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু যদি রুট 3x হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? দেখতে একটু জটিল লাগতে পারে, কিন্তু ম্যাথটা আসলে খুবই সহজ। তাহলে যেটা আমার কাছে দেওয়া আছে আমি সেখান থেকে কাজ শুরু করি। আমার দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে রুট 3x, ঠিক আছে, ভালো কথা। এর পরের লাইনে এসে আমি লিখতে পারি x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট 3, ব্র্যাকেটে দিলেন উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। আচ্ছা, কেন দ্বিতীয় লাইনে এসে আমি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করতেছি? অলরেডি করেও ফেলছেন আপনারা অ্যান্সার কত, আমরা দেখবো আসলে অ্যান্সার কত। যদি উভয় পক্ষকে আমি কেন x দ্বারা ভাগ করতেছি, কারণ আমার যে মানটা নির্ণয় করতে হবে সেখানে আমাকে বলে দিচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ ঘটনা যাই ঘটুক আমার ফিগারটাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম একটা ফিগারে নিয়ে আসতে হবে। যদি আমি নিয়ে আসতে পারি অনলি দেন আমি এটাকে মান নির্ণয় করতে পারবো। সেজন্য আমি উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, ভাগ করার পরে দেখছি আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে রুট 3 এসেছে। তাহলে আমার দরকার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দেন, উভয় পক্ষকে আমি একটু এক্স স্কোয়ার করে দিই, বা এটার মানটা আমি সরাসরি নির্ণয় করতে পারি। লিখি যে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত আমরা দেখেছি? রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস 2, রুট স্কোয়ারে কাটা 3 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 1। এটি অ্যান্সার। আপনারা আমি করার আগেই সবাই করে ফেলেছেন, সো ম্যাথ মোটামুটি আপনারা ভালোই পারেন, বোঝা যাচ্ছে। আমরা আরো একটা অঙ্ক দেখবো এখন, স্কোয়ারের লাস্ট আরেকটা ম্যাথ দেখবো, তারপর আমরা কিউবের 2-3টা অঙ্ক করবো আজকে। ভেরি গুড, যারা যারা অ্যান্সার 1 দিয়েছেন ভেরি ভেরি গুড। এটা প্রুফ করে যে আপনাদের আসলে ম্যাথের সেন্স অনেক ভালো, শুধু ভালো না অনেক ভালো। এরপরে আমরা যেটা দেখবো যে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 0 হলে, a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 0 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 এর মান কত? ইকুয়াল টু হোয়াট? এটাও খুব ইম্পর্টেন্ট একটা ছোট ম্যাথ, কিন্তু ম্যাথটা ইম্পর্টেন্ট। তাহলে আবারও আমাকে যেটা দেয়া আছে আমরা ওই দিক দিয়ে আগাই। দেয়া আছে a মাইনাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু 0, ঠিক আছে, ভালো কথা। তাহলে a মাইনাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু যদি 0 হয়, পরের লাইনে আমি যেটা করতে পারি দুইটাকে আমি একটা লসাগু করে ফেলতে পারি। লসাগু করলে আমি এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, লেখা যায় না এরকম? তাহলে এর পরের লাইনে এসে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, কারণ a কে এর পাশে নিয়ে আসলে তো 0ই হবে, এটা সুন্দর করে লেখা যায়।
তাহলে তার পরের লাইনে এসে আমি লিখতে পারি যে a স্কয়ার ইকুয়াল টু 1, 1টাকে এই পাশে নিয়ে আসলাম, সুতরাং a ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। কি করলাম, কেমন করে a ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলো? জাস্ট উভয় পক্ষকে বর্গমূল করলাম, আর যে কোনো কিছুর উপরে বর্গমূল করলে মানটা আসে প্লাস মাইনাস। তাহলে এর একটা মান আমি পেয়েছি প্লাস মাইনাস 1। তাহলে এখন আমার প্রদত্ত রাশিতে চলে যাই, যেটার মান আমার বের করতে হবে। প্রদত্ত রাশি হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। তাহলে এর মান তো আমরা জানি 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার 4। মানে ঘটনা যাই ঘটুক, 1 এর উপরে যা খুশি তাই দেন, দিন শেষে তো একই জিনিসে আসতেছে। তাহলে 1 প্লাস 1 বাই 1 ইকুয়াল টু কত আসে? 1 প্লাস 1 বাই 1 এর মান, এটা যোগ বিয়োগ করলে দেখবেন নাম্বার আসতেছে 2। এটাই অ্যান্সার। ছোট্ট একটা অঙ্ক, 2 অলরেডি অনেক অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড। তারেক আহমেদ সজল না, 4 হয় না, একটু দেখে নিন ভালো করে। এটা অ্যান্সার আসতেছে 2। অঙ্কটা খুবই ছোট কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা একটু কিউবের ম্যাথে চলে যাই। হ্যাঁ, স্কোয়ারের অঙ্ক অনেকগুলো করেছি, এখন কয়েকটা আমরা একটু কিউবের ম্যাথ দেখে আসি। অ্যান্সার হচ্ছে 2, রাইট। যারা যারা 2 অ্যান্সার দিয়েছেন সবারটা সঠিক হয়েছে, ভেরি গুড। আপনারা বীজগণিত মাশাআল্লাহ অনেক ভালো পারেন, এবং আমার মনে হয় যে বীজগাণিতিক রাশিমালা নিয়ে যদি প্রশ্ন করেন ইনশাআল্লাহ আপনাদের কাটকাতে পারবে না। বেশ ভালো আপনাদের প্রস্তুতি বোঝা যাচ্ছে। একটু কিউবের অঙ্কে আসি। প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু যদি 1 হয়, ইকুয়াল টু 1 হলে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 হলে x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউবের মান কত? তাহলে এখানেও আমার গিভেন হচ্ছে, মান নির্ণয় করছি। একই জিনিস, স্কয়ার এবং কিউবের বিষয়টা একই রকম, চিন্তা চেতনাও একই রকম। আমার কাছে যেটা দেয়া থাকবে এবং যেটা মান নির্ণয় করতে হবে, দুটোর মধ্যে একটা সমন্বয় করতে হবে। যেটা দেয়া থাকবে এই রাশিটাকে আমরা এমন ভাবে কাজে লাগাবো যেন আমার মান নির্ণয় করাটা সহজ হয়ে যায়। তাহলে আমি দেখলাম যে আমার কাছে দেয়া আছে x মাইনাস, লিখে ফেলি, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, ভালো কথা, এটা আমার গিভেন রাশি। এর পরের লাইনে এসে আমি লিখতে পারি, এটুকু আমার কাছে দেয়া আছে, আমাকে বের করতে বললো কি ভাই? x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউবের মান বের করতে বললো। তাহলে প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব, এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র তো আমরা জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে আমার 1 কিউব প্লাস 3 ইনটু 1। তাহলে আমার এখানে টোটাল আসতেছে 4। এটাই অ্যান্সার। খুবই ছোট অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অলরেডি আপনারা আমার আগে করে ফেলেছেন, শাবাশ। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করব। ম্যাথটা একটু বড় কিন্তু পরীক্ষার জন্য সহজ, বড় হলেও সহজ। ঠিক আছে, তাহলে এটা মুছে দিই, আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা একটু বড় হবে কিন্তু অঙ্কটা সহজ আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা আমি এখন করাবো আপনাদেরকে। বলছে a ইকুয়াল টু যদি √3 প্লাস √2 হয়, a সমান সমান হচ্ছে √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব ইকুয়াল টু হোয়াট?
তাহলে আমার কাছে শুধু এর একটা মান দেওয়া আছে, একটু খেয়াল করবো এই রাশিটার দিকে। অঙ্কটা একটু বড় হতে পারে, তবে অঙ্কটা সহজ। আমার কাছে শুধু এ রাশিটার একটা মান দেওয়া আছে, আর কোনো কিছু কিন্তু আমার কাছে দেওয়া নাই। এখন এই একটা মানের উপর ভিত্তি করে আমাকে এই রাশিটা, যেটা প্রদত্ত রাশিটা, এটার মানটা নির্ণয় করতে হবে, তাই না? এখন আমি আমার গিভেন রাশি যেটা, বা আমার যেটা প্রদত্ত রাশি, সেই দিকে আমি তাকিয়ে দেখলাম যে আমার প্রদত্ত রাশিটা হচ্ছে a+1/a, এরকম একটা টার্মের মতো, বা এরকম একটা ফিগারের মতো। তাহলে আমার বাঁ দিকে আছে শুধু a, কিন্তু আমার তো দরকার হচ্ছে a+1/a। তার মানে আমাকে যেটা দেওয়া আছে সেটাকে এমন কিছু একটা কাহিনী করতে হবে যেন আমার a+1/a এরকম একটা রাশি আমি পেয়ে যাই। কারণ a+1/a রাশিটা পেলেই আমি এটার উপরে কিউব করে মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমি লিখতে পারি যে গিভেন বা দেয়া আছে a = হচ্ছে √3 + √2। আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সামহাউ a+1/a এটার একটা মান বের করা। কারণ এই রাশি বা এরকম একটা ফিগারে নিয়ে আসা, এটাকে যদি আমি কোনোভাবে আনতে পারি, দেন এটার উপর আমি কিউব বসাইলেই মান নির্ণয় করতে পারবো। তো আমার প্রথম টার্গেট হচ্ছে বাম দিকের এটাকে কোনোভাবে a+1/a তে রূপান্তর করা। এখন দেখি এটা কিভাবে করা যায়। ঠিক আছে, এখন আমরা তাহলে চলে আসি। আমি লিখলাম যে a = হচ্ছে √3 + √2। অলরেডি আপনারা করে ফেলেছেন, তারপর আমরা একটু যাই, যারা করেন নাই তাদেরকে একটু হেল্প করি। তাহলে a = আমি দিলাম হচ্ছে √3 + √2, এটা আমার দেয়াই ছিল। আমি কি পরের লাইনে এই কথাটা লিখতে পারি না? 1/a = হচ্ছে 1/√3 + √2। কিছুই করিনি, জাস্ট 1 দিয়ে ভাগ করে দিছি। কোনো কিছুই করিনি, 1 দিয়ে জাস্ট ভাগ করে দিছি। কেন? কারণ আমার এর একটা মান দেওয়াই আছে অলরেডি। আমি যদি কোনোভাবে 1/a টা বের করতে পারি, তাহলে আমি লিখতে পারি a+1/a = কত হয়। তাহলে আমি 1/a = এই রাশিটা বের করলাম। পরের লাইনে এসে আমি এভাবে লিখতে পারি না যে 1/a = হচ্ছে √3 - √2 √3 + √2 ইন্টু √3 - √2, অর্থাৎ হর এবং লব উভয় পক্ষকে √3 - √2 দ্বারা গুণ করে দিচ্ছি। তো দুই পক্ষে একই জিনিস থাকলে তো আলাদা মানের দরকার হয় না, কোনো মানের পরিবর্তন হয় না। এর পরের লাইনে এসে আমি লিখতে পারি না a + b * a - b, এটা সূত্র কি? a² - b²। উপরে যা আছে ঠিকই থাকবে, নিচে খেয়াল করেন a + b * a - b, এটা সূত্র কি? a² - b²। পরের লাইনে এসে আমি বলতে পারি না 1/a = √3 - √2, এখানে স্কয়ারে আর ইয়াতে কাটাকাটি করলে কত থাকে? 3 - 2। তাহলে লিখতে পারি না, সুতরাং 1/a = হচ্ছে √3 - √2, কারণ নিচে তো 3 এর থেকে 2 বিয়োগ করলে একই থাকে। পরবর্তীতে এখন দেখেন তো ভাই, আমি এর একটা মান আমার কাছে দেওয়াই আছে, আমি 1/a এর একটা মান বেরও করে ফেলছি অলরেডি। তাহলে এখন আমি লিখতে পারি যে সুতরাং a+1/a বা প্রদত্ত রাশি, যেটাই লেখেন আপনি, প্রদত্ত রাশি a+1/a = কত লেখা যায়? এর মানটা লিখে ফেলেন √3 + √2 + √3 - √2। তাহলে আপনি লিখতে পারেন a+1/a = আমি লিখতে পারি হচ্ছে 2√3, লেখা যায় না? 2√3। এখন এই পাশে কিউব করে ফেলেন a+b, দুই পক্ষে কিউব দিয়ে দেন, 2√3 তার হোল কিউব। তাহলে a³ + b³ এর সূত্র কি ভাই? বা a+b হোল কিউবের সূত্রটা কি? আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, সরি, উভয় পক্ষকে কিউব করলে এরকম আসে, a+1/a = আমরা লিখতেছি হচ্ছে 2√3। এখন এটাকে যখন আমি কিউব করব, তখন বিষয়টা কিভাবে লেখা যায়? a³ + b³ চলে আসছে আমরা সরাসরি, a³ + 1/a³, অর্থাৎ প্রদত্ত রাশি এখান থেকে আসলেই ভালো। প্রদত্ত
রাশি আবার লিখতে পারেন, বা যেটা মান আমার বের করতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস 1/a এটার একটা মান আমরা পেয়েছি 2√3, তার হোল কিউব মাইনাস 3, এগুলো তো সব কাটাকাটি, 3 ইন্টু 2√3, এরকম আসে না বিষয়টা? তাহলে এবার খেয়াল করেন তো 2√3 এটাকে যদি আপনি কিউব করেন তাহলে বিষয়টা কিরকম আসে, 2√3 এটাকে যদি আপনি কিউব করেন তাহলে ঘটনাটা কি দাঁড়ায়, 24√3, ব্যাপারটা এরকম আসে না? 24√3 ব্যাপারটা এরকম আসে না? কিভাবে আসে এটা কি বোঝেন? কারণ √3 এর উপরে কিউব মানে কি, √3 ইন্টু √3 ইন্টু √3, আবার 2 এর উপরে কিউব মানে কি, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণা 4, 4 দুগুণা হচ্ছে 8, √3 আর √3 মিলে হয়ে যায় হচ্ছে 3, 3 ইন্টু 8 √3, তাহলে এখানে আসতেছে হচ্ছে 24√3। এই জায়গাটা বোঝেন কিনা আমাকে একটু বললেন। তাহলে এখানে আমার আসতেছে 24√3 মাইনাস এখানে আসতেছে আমার 3, অর্থাৎ 6√3 আসতেছে, 3 দুগুণা 6, 6√3, তাহলে 24√3 থেকে 6টা √3 চলে গেলে হতেছে 18√3, এটাই আমার অ্যান্সার। একটা প্রশ্ন করেছেন আজহার চৌধুরী, √3 মাইনাস √2 দিয়ে হর আবার লবকে গুণ করতে হবে, কখন এটা বুঝবো, কিভাবে ম্যাম? আচ্ছা এই যে দেখেন, এটা কেন আমার গুণ করতে হলে আমি কিভাবে বুঝবো, একটু খেয়াল করেন তো। আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে 1/a এটার একটা মান বের করা। এখন দ্বিতীয় লাইনে এসে আমি দেখলাম 1/a এর একটা মান হয়েছে, কিন্তু মানটা হয়ে গেছে ভগ্নাংশ। শুধু a এটার মান ছিল হচ্ছে ভগ্নাংশ ছাড়া, তাহলে 1/a এর মানও যদি আমার ভগ্নাংশ ছাড়া হয় তাহলে আমার প্লাস মাইনাস করা ইজি হয়ে যাবে। তো আমি চেষ্টা করব এমন একটা ফরম্যাটে নিয়ে আসা যেন এটা ভগ্নাংশ ছাড়া হয়। এজন্য আমি হর এবং লবকে এটার বিপরীত রাশি দিয়ে গুণ করলাম, কারণ বিপরীত রাশি দিয়ে যদি হর এবং লবকে গুণ করি আমি জানি সূত্রে আসলে যেহেতু 3 আর 2 কোন রকমের স্কয়ারে ফেলতে পারলে 1 আসলে আমার আপনার হচ্ছে হর চলে যাবে, আমার হরটা কোনোভাবে চলে যাবে। তো এটাই আমার আলটিমেট উদ্দেশ্য ছিল, এই জন্য আমি উভয় পক্ষকে প্লাস √3 মাইনাস √3 দিয়ে গুণ করেছি, কারণ আমি আসলে এখানে কোনো ফ্র্যাকশন রাখতে চাই না, ফ্র্যাকশন না রাখলে আমার হিসাবের সুবিধা হয়। এখন কি বিষয়টা ক্লিয়ার? ফ্র্যাকশন যদি আমি এখানে রাখতাম তাহলে এটার সাথে এটা দেখেন যোগ বিয়োগ করতে গিয়ে আমার ক্যালকুলেশনটা অনেক উল্টাপাল্টা হয়ে যেত। এই ক্যালকুলেশন যেন উল্টাপাল্টা না হয় এজন্যই আমি এতটুকু ব্যবস্থা করেছি বা এতটুকু করেছি, উভয় পক্ষকে একই রাশি দিয়ে গুণ করেছি। ক্লিয়ার হয়েছে ম্যাথটা? একটু আমাকে জানান তো যে বিষয়টা ক্লিয়ার কিনা। আমাকে একটু জানান তো যে বিষয়টা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হয়েছে, আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আগামীকালকে কিন্তু সকাল 9টাতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমি কিউবের আর 3টা সিলেক্টিভ ম্যাথ আপনাদেরকে করাবো, মানে এটা একটা প্যাটার্ন আপনাদেরকে দেখাইলাম, এরকম আরো 3টা প্যাটার্ন আপনাদেরকে দেখাবো। এরপরে কালকে আমরা আচ্ছা ম্যাম 2√3 ইকুয়াল টু 20√3 কিভাবে হয়, আচ্ছা এটা বুঝাই দিই। 2√3 পরে 24 কিভাবে হয় একটু বুঝাই দিই। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বুঝাই দিব, কোনো অসুবিধা নাই। দেখেন এটা ছিল 2√3, এটার উপরে কিউব, তাহলে এই জিনিসটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, কোনো কিছুর উপরে কিউব মানে কি 3টা সংখ্যা দিয়ে মানে 3বার ওটাকে গুণ করা, তাহলে বিষয়টা আসে এরকম না, 2 ইন্টু 2 ইন্টু 2, আবার √3ও তো আমাকে 3বার গুণ করতে হবে, √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে এই জায়গাতে আমার আসে কি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, লিখলাম 8, দুইটা √3 মিলে একটা 3 হয়ে যায়, এটা তো আমরা জানি, দুইটা √3 মিলে একটা 3 হয়ে যাবে, অর্থাৎ দুইটা রুট যখন মিলে যায় তখন ওরা একটা সিঙ্গেল ইউনিটে পরিণত হয়। তাহলে আমি এই দুইটা √3 মিলে একটা 3 হলো, ইনটু আরেকটা √3 এক্সট্রা ছিল লিখে দিলাম, 8 আর 3 গুণ করলে 24, 24 √3,
এইভাবে এটাকে কিউব করার ফলে এই যে এখান থেকে লাইনটাতে আসছে। যদি গিভেন রাশিতে √5 প্লাস √3 হলে ম্যাম ম্যাথটা কেমন হবে? আমি এরকম ম্যাথ পেয়েছি সলভ করতে। গিভেন রাশিটা √5 প্লাস √3 যদি হয়, আচ্ছা আমরা কালকে আলোচনা করবো এটা নিয়ে। এবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। যদি কোনো কিছু বুঝতে না পারেন নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করবেন, কারণ আপনি মনে রাখেন যে এটাই হলো আপনার সুযোগ। আমাকে এখন প্রশ্ন না করলে আপনার তো জিনিসটা ক্লিয়ার হলো না, এখন তো শেখার সময়। সো ক্লিয়ার করবেন। কালকে আমরা ডিফারেন্ট প্যাটার্নের আরো 3টা ম্যাথ করে তারপর আমরা বীজগণিতের অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলোতে যাবো। ইনশাআল্লাহ আগামী 2 ক্লাসে আমাদের বীজগণিতের ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা কভার করতে পারবো। এছাড়া আপনাদের 19 বিজিএস এর সময় তো ডেফিনেটলি আমরা রিভিশন আরো অনেক ক্লাস পাবো। আর যারা হোয়াটসঅ্যাপে নক দিতে চাচ্ছিলেন, এই যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিয়েন। আমি যে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ চেষ্টা করবো রেসপন্স দেওয়ার জন্য। খাইরুলস বেসিক ম্যাথটা আমি নিরুৎসাহিত করব, এটা না করাই ভালো আপনাদের জন্য। সো আজকে আমরা এই পর্যন্তই এন্ড করছি। কালকে ঠিক সকাল 9টার সময় আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এবং ম্যাথ বুঝি কেন যেন গুছায় উঠতে পারি না, কি করা যায়? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত ম্যাথ পারার সম্ভাবনা বেশি থাকবে। আর আমি তো আজকে তো দেখবই। আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আমার আবার দেখা হবে সকাল 9টায়। যাদের অফিস থাকে বা কোর্ট থাকে তারা রেকর্ডেড করে নেবেন, আর যারা বাসায় থাকবেন বা সম্ভব হবে ক্লাসটা একটু লাইভে করলেই আপনাদের জন্য বেটার। সকালবেলা ইনশাআল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।